হ্যালো এভরিওয়ান, দিস ইজ সৌরভ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অধ্যয়ন। তো আজ থেকে আমি আমার চ্যানেল এবং পরবর্তী এডুকেশনাল সমস্ত ভিডিও বেঙ্গলি মিডিয়ামে তোমাদের সামনে প্রোভাইড করব। আর আগের যে 10খানা চ্যাপ্টার এবং কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদেরকে আমি হিন্দি মিডিয়ামে প্রোভাইড করেছিলাম, সেগুলো পুনরায় কোনো না কোনো সময় সেই চ্যাপ্টারগুলো বেঙ্গলি মিডিয়ামে আমি রিভাইজ করব এবং এর পরবর্তীকালে যতই ভিডিও আসবে কিনা সবগুলোই বেঙ্গলি মিডিয়ামে হবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও এবং সাথে সাথে লাইক ও শেয়ারও করে দিও। তো চলো সময় নষ্ট না করে এই সেশনকে আগে বাড়াই আর এই ইন্টেলিজেন্স অ্যান্ড ইউনিফ্যাক্টর থিওরি সম্বন্ধে বিস্তারিতভাবে জেনে নিই। এই সেশন শুরু করার আগে সবার প্রথমে জেনে নিই যে আজ সেশনে আমরা কী কী বিষয়ে আলোচনা করব। সবার প্রথমে দেখো কনসেপ্ট অফ ইন্টেলিজেন্স, মানে ইন্টেলিজেন্স জিনিসটা কি, বুদ্ধিমত্তাটা কি, বুদ্ধি কি, সেই বিষয়ে বিস্তারিতভাবে জানবো। সেই কনসেপ্টটা কোথা থেকে এসছে সেটা জানবো। আর সাথে সাথে কিছু লিস্ট মানে যে বিভিন্ন বিজ্ঞানীরা, বিভিন্ন সাইকোলজিস্টরা বিভিন্ন থিওরি, ইন্টেলিজেন্স থিওরি দিয়ে গেছেন। তো কোন কোন থিওরি কোন কোন বিজ্ঞানী দিয়ে গেছেন, কারা ইনভেন্টর, তাদের সম্বন্ধে একটা লিস্ট আমরা জিস্ট করে জানবো এবং প্রত্যেকটা থিওরি সম্বন্ধে আলাদা আলাদা সেশনে আলাদা আলাদাভাবে বিস্তারিতভাবে আলোচনা করব। তারপরে দেখো ক্যারেক্টারিস্টিক অফ ইন্টেলিজেন্স, মানে বুদ্ধির কিছু ক্যারেক্টারিস্টিক, কিছু চরিত্র, কিছু বৈশিষ্ট্য সম্বন্ধে আমরা আলোচনা করব। তারপরে হোয়াট ইজ আইকিউ, আইকিউ মিনস হচ্ছে ইন্টেলিজেন্ট কোয়েশ্চেন্ট। তো এই হোয়াট ইজ আইকিউ সম্বন্ধে জানবো এবং এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, যেটা কিনা প্রত্যেক বছরই প্রায় কোনো না কোনো টিচিং এক্সামে এসেই থাকে। আর সবশেষে জানবো ইউনিফ্যাক্টর থিওরি, যে লিস্ট আছে যে তোমাদের আগেই বললাম, তো তার মধ্যে ইউনিফ্যাক্টর, আলফ্রেড বিনেটে ইউনিফ্যাক্টর থিওরি সম্বন্ধে বা বুদ্ধির একক নিয়ন্ত্রক সম্বন্ধে আমরা জানবো সবার শেষে বিস্তারিতভাবে। তো চলো সেশনকে আগে নিয়ে যাই এবং বিস্তারিতভাবে এটা জেনে নিই। তো দেখো সবার প্রথমে এই ইন্টেলিজেন্স অ্যান্ড ইউনিফ্যাক্টর থিওরি এই চ্যাপ্টার সম্বন্ধে বিস্তারিত আলোচনার পূর্বে ইন্টেলিজেন্স জিনিসটা কি, বুদ্ধি জিনিসটা কি, সেই সম্বন্ধে আমাদের একটা বিস্তারিত স্পষ্ট ধারণা থাকা দরকার। তো সবার প্রথমে দেখে নিই যে কনসেপ্ট অফ ইন্টেলিজেন্স জিনিসটা কি সেটা সম্বন্ধে কিছুটা জেনে নিই। দেখো, এবিলিটি টু অ্যাকুয়ার অ্যান্ড অ্যাপ্লাই নলেজ অ্যান্ড স্কিল। বুদ্ধিটা কি, বুদ্ধি কি আমরা চোখে দেখতে পাই? বুদ্ধি আমরা চোখে দেখতে পাই না, তাকে ছুঁয়ে দেখতে পারি না, তাকে কি করতে পারি? ফিল করতে পারি। আমাদের দৈনিক কাজকর্ম, আমাদের কাজকর্মের মাধ্যমে বুদ্ধি জিনিসটাকে আমরা ফিল করতে পারি যে বুদ্ধি জিনিসটা আছে। আর বুদ্ধি ছাড়া একজন মানুষ অসম্পূর্ণ। আর পৃথিবীর সভ্যতা কেন, মানুষের নিজের জীবনের অগ্রগতির ক্ষেত্রে বুদ্ধি যদি না থাকে তাহলে সব কিছু থমকে দাঁড়াবে। তাহলে বুদ্ধিটা কি? এবিলিটি টু অ্যাকোয়ার অ্যান্ড অ্যাপ্লাই নলেজ অ্যান্ড স্কিল। এবিলিটি টু অ্যাকোয়ার মানে কোনো জিনিসকে অ্যাডাপ্ট করা, অ্যাকোয়ার করা, গ্রহণ করা এবং সেই জিনিসটাকে শিখে নতুন করে অ্যাপ্লাই করা, সেটাকে আবার অন্য কোথাও অ্যাপ্লাই করা, নতুন আমার দক্ষতা, আমার স্কিলকে অ্যাপ্লাই করা, আমার স্কিলকে তীক্ষ্ণ করা, এটা হলো বুদ্ধি। ঠিক আছে। 2, ইন্টেলিজেরা অর ইন্টেলিজেন্টিয়া মিনস আন্ডারস্ট্যান্ড, মানে এটা একটা ল্যাটিন শব্দ। ইন্টেলিজেন্ট শব্দটা এসছে একটা ল্যাটিন শব্দ ইন্টেলিজেরে বা ইন্টেলিজেন্টিয়া, এখান থেকে এসছে, যার মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা। ঠিক আছে। তাহলে কি বুদ্ধি জিনিসটা কি না? বুদ্ধি জিনিসটা হলো কোনো অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, কোনো কঠিন জিনিসকে আমরা প্রথমে সেটাকে দেখবো, শিখবো, সেখান থেকে এক্সপিরিয়েন্স গ্যাদার করব এবং পরবর্তীকালে সেটা আমি অন্য কোথাও অ্যাপ্লাই করব দক্ষতার সঙ্গে। তো 2 দেখো 3 নম্বরে কি আছে? এবিলিটি টু অ্যাডজাস্ট এনভায়রনমেন্ট, এবিলিটি টু লার্ন অ্যান্ড ক্যারি আউট অ্যাবস্ট্রাক্ট রিজনিং। অ্যাবস্ট্রাক্ট রিজনিং মানে কি না, আমি আমার চারপাশের যে পরিবেশ আছে, এই পরিবেশের নিত্য নৈমিত্তিক যে ঘটনাগুলো ঘটে চলেছে, বা আমি আমার পড়ার বই থেকে বা অন্য কোথাও থেকে কি করি না, আমি হচ্ছে এক্সপিরিয়েন্স গ্যাদার করি, আমি হচ্ছে অভিজ্ঞতা সঞ্চয় করি। সেই অভিজ্ঞতাগুলোকে সঞ্চয় করে আমি আমার দক্ষতা, আমি আমার কার্যকারিতাকে আরও তীক্ষ্ণ করে তুলি।
এবং সেটাকে পরবর্তীকালে জীবনের অন্য অংশে বা অন্য কোথাও সেটাকে সঠিকভাবে অ্যাপ্লাই করার নামই হলো বুদ্ধি বা ইন্টেলিজেন্স। সঙ্গে দেখো লার্ন অ্যান্ড ক্যারি আউট অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং। অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং মানে হচ্ছে যে অন্যরকম যে কঠিন কঠিন চিন্তাধারা, যেরকম পাজেল সলভিং বা অন্যরকম কেউ কেউ তোমরা সুডোকো খেলো বা অন্যান্য বৈজ্ঞানিক গবেষণা, যত রকম অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং হয় সমস্ত কিছু উৎস কোথায়, সমস্ত কিছু উৎস বুদ্ধি বা ইন্টেলিজেন্স। তো ইন্টেলিজেন্সকে অ্যাপ্লাই করে আমরা সমস্ত অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিংও করতে পারি এবং সেগুলোকে আমাদের জীবনের অগ্রগতির ক্ষেত্রে পুনরায় বারংবার ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো এটা হলো বুদ্ধি। তো বুদ্ধি সম্বন্ধে একটা ধারণা মোটামুটি হয়েছে। এরপরে হচ্ছে ক্যারেক্টারিস্টিক, না বুদ্ধির কিছু বৈশিষ্ট্য সম্বন্ধে জানবো। এই জিনিসগুলোই দেখো, এবিলিটি টু অ্যাডাপ্ট লার্ন ফর ডেইলি লাইফ ইভেন্টস অ্যান্ড প্রবলেম সলভিং। না আমরা প্রত্যেক দিন আমাদের জীবনের যে নিত্য নৈমিত্তিক ঘটনা, সেই ঘটনাগুলোর যে সমস্যার সম্মুখীন হই, সেই সমস্যাগুলো থেকে আমরা কিছু জিনিস শিখি এবং পরবর্তীকালে সেই জিনিসগুলোকে কী করি, সঠিক করার চেষ্টা করি এবং সঠিক করে জীবনে এগিয়ে যাই। এবিলিটি টু অ্যাডাপ্ট, গ্রহণ করার যে ক্ষমতা, সেটা হচ্ছে মানে বুদ্ধির একটা বৈশিষ্ট্য। সঙ্গে দেখো ক্যাপাসিটি অফ লার্ন ফ্রম এক্সপিরিয়েন্স। এই আগেই বলেছি, আমরা আমাদের চারপাশের পরিবেশ থেকে, মানুষজনের কাছ থেকে যে নতুন নতুন ঘটনা দেখি, শিখি, সেই এক্সপিরিয়েন্স, সেই অভিজ্ঞতাগুলোকে গ্রহণ করা। 2, ক্রিয়েটিভিটি অ্যান্ড ইন্টারপার্সোনাল স্কিল আর অলসো ইনক্লুডেড ইন ইন্টেলিজেন্স। মানে যে আমাদের ক্রিয়েটিভিটি, সৃজনশীল ব্যক্তি, কেউ অভিনয় করতে ভালোবাসে, কেউ খুব সুন্দর অভিনয় করে, কেউ খুব সুন্দর ছবি আঁকে, কেউ সুন্দর গান গায়, কেউ খুব ভালো কবিতা বলে। এগুলো হচ্ছে মানুষের কি সৃজনশীল দিক। মানে মানুষ যে শুধু পড়াশোনায় ভালো হলে যে সে বুদ্ধিমান হবে সেরকম কিছু নয়। কেউ পড়াশোনায় একদমই ভালো নয়, কিন্তু সে গান বাজনায় খুবই ভালো, সে ছবি আঁকতে খুবই ভালো পারে। এটাও একটা বুদ্ধি, একটা হাই লেভেল অফ ইন্টেলিজেন্স। উচ্চ ক্ষমতা সম্পন্ন বা উচ্চ বুদ্ধি সম্পন্ন মানুষ না হলে এগুলো সম্ভব নয়। তো পুঁথিগত শিক্ষাতেই মাত্র সে যে বুদ্ধিমান, তার বুদ্ধিমানের পরিচয়ের মাপকাঠি সেটা কিন্তু নয়। সে সৃজনশীলও হতে পারে, তার অন্যান্য দক্ষতাও থাকতে পারে। 4 নম্বর বৈশিষ্ট্য কি, এবিলিটি টু জাজমেন্ট, কম্প্রিহেনশন অ্যান্ড রিজনিং। মানে জাজমেন্ট করা, কোনো জিনিসকে দেখে সে জাজমেন্ট করতে পারবে, এটা ঠিক কোনটা রাইট, কোনটা রং, কোনটা সঠিক পদ্ধতি, সেটাকে জাজমেন্ট করতে পারা। রিজন মানে অন্য কারোর সাথে হচ্ছে তুলনামূলক সঠিক জিনিসটাকে গ্রহণ করা। এগুলো হচ্ছে সমস্ত বুদ্ধির পরিচয় বা বুদ্ধির বৈশিষ্ট্য। অ্যান্ড এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড পিপুল, অবজেক্ট, সিম্বল লাইক ল্যাঙ্গুয়েজ। এই যে আমি তোমাদের সঙ্গে কথা বলছি, এটা ভাষা জিনিসটা কি, ভাষা না, ল্যাঙ্গুয়েজ ইজ এ টাইপ অফ সিম্বল। সমস্ত কিছুই হচ্ছে সিম্বল। পৃথিবীতে আমরা যেভাবে একজন আরেকজনের সঙ্গে কানেক্ট করি বা একজন আরেকজনের সঙ্গে কথা বলি, সমস্ত কিছুই সিম্বল, সমস্ত কিছুই হচ্ছে সিম্বল বা চিহ্ন। সেই চিহ্ন মারফত আমরা একে অপরের সঙ্গে কথা বলি বা ইন্টারেকশন করি। তো কোনো ব্যক্তির মধ্যে যদি বুদ্ধি না থাকে, তাহলে সেই ব্যক্তির সেই ইন্টারেকশন বা এই সিম্বলটাকে নিজে অ্যাডাপ্ট করতে পারবে না বা ক্যাপচার করতে পারবে না। ফলে ইন্টারেকশন পদ্ধতি বা কমিউনিকেশন পুরো থমকে যাবে। তো বুদ্ধির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে কি না, আমরা নতুন মানুষ সম্বন্ধে, নতুন জিনিস সম্বন্ধে জানবো, নতুন সিম্বল সম্বন্ধে নতুন করে জানবো এবং সেটাকে অ্যাডাপ্ট করব এবং জীবনে অ্যাপ্লাই করব। তো এই হচ্ছে বুদ্ধির সম্বন্ধে কিছু বৈশিষ্ট্য এবং বুদ্ধি সম্বন্ধে আশা করি তোমাদের একটা বিস্তারিত ধারণা এসে গেছে। তো চলো এর পরবর্তীকালে হচ্ছে আইকিউ সম্বন্ধে জেনে নিই। আর একটা কথা কি, তোমরা এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে, কেননা ভিডিওটার শেষে আমি হচ্ছে নোটস তোমাদের প্রোভাইড করব প্রত্যেকটা সেশনের মতোই। যে ইম্পর্টেন্ট নোটসগুলো তোমরা নোটও করে নিতে পারো বা কেউ স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। মোদ্দা কথা তোমরা সেটাকে নিজেদের কাছে রেখে দিও। তো চলো আইকিউ সম্বন্ধে এবার জেনে নিই। এবারে আমরা জেনে নেব যে হোয়াট ইজ আইকিউ। আইকিউ মানেটা কি হচ্ছে ইন্টেলিজেন্ট কোয়েশ্চেন্ট। তো ইন্টেলিজেন্ট কোয়েশ্চেন মানেটা কি আমরা জেনে নেব। না, আমরা যে প্রত্যেকটা মানুষের একটা ইন্টেলিজেন্ট কোয়েশ্চেন্ট আছে, আইকিউ আছে। তো সেই আইকিউটা আমরা মেজার করব কি করে, আর আইকিউটার ধারণাই বা আসলো কোথা থেকে সেটা সম্বন্ধে জানবো। দেখো আইকিউ সম্বন্ধে সবার আগে বলে নিই যে আলফ্রেড বিনে অ্যান্ড
আলফ্রেড বিনে অ্যান্ড সাইমন এরা ছিলেন একজন ফ্রেঞ্চ সাইকোলজিস্ট। তো ফ্রান্সে একটা সময় দেখা গেছিল যে বাচ্চারা কোন ক্ষেত্রে ডেভেলপ করতে পারবে সেই নিয়ে সরকারের মনে একটা সন্দেহ দেখা দেয়। তো সরকার থেকে তখন এই দুই সাইকোলজিস্টকে বলা হলো যে তোমরা একটা মাপকাঠি বের করো বা একটা ইন্টেলিজেন্স আইকিউ লেভেল বের করো যে প্রত্যেকটা বাচ্চার আইকিউ লেভেল কীরকম, তারা কোন ক্ষেত্রে উন্নতি করতে পারে। তো সেই থেকে আলফ্রেড বিনে অ্যান্ড সাইমন এরা দুজনে কি করলো, একটা ইন্টেলিজেন্স স্কেল তৈরি করলো এবং তার সেই প্রথমবার আইকিউকে মাপার জন্য কোনো স্কেল পৃথিবীতে ইউজ হলো। সেটা কত সালে? 1905 সালে। ঠিক আছে, তো এটাকে বলা হতো বিনে সাইমন ইন্টেলিজেন্স স্কেল। কিন্তু মজার ব্যাপার যে আইকিউ এর যে সূত্রটা মেন্টাল এজ বাই ক্রোনোলজিক্যাল এজ ইন্টু 100, এই 100-এর ব্যবহার ওনারা করেননি সেই মুহূর্তে। তো 100-এর ব্যবহার করেননি, তাহলে কি করেছিল? মেন্টাল এজ ডিভাইডেড বাই ক্রোনোলজিক্যাল এজ। তা মেন্টাল এজটা কি? মেন্টাল এজ এক্সপ্রেসড অ্যাজ দ্য এজ অ্যাট হুইচ এ চাইল্ড ইজ পারফর্মিং ইন্টেলেকচুয়ালি, মানে একটা বাচ্চা যে লেভেল পর্যন্ত কোনো প্রশ্নের উত্তর দিতে পারে বা যে লেভেল পর্যন্ত সে পারফর্ম করতে পারে সেটা তার মেন্টাল এজ। ধরো একটা বাচ্চা ক্লাস 6-এ পড়ে, তো সেই বাচ্চাটা ক্লাস 8-এর অঙ্ক বা অন্যান্য বিষয় সম্বন্ধে সে দ্রুততার সঙ্গে সব কিছু বলে দিতে পারে। তাহলে সেই ক্লাস 6-এ পড়া বাচ্চাটার মেন্টাল এজ হলো ক্লাস 8-এ একটা পড়া বাচ্চা তার সমান। বা ক্লাস 6-এ পড়ে একটা বাচ্চা, সে যদি দেখা যায় ক্লাস 9-এ পড়ে কোনো ছেলে মেয়ে, তাদের যে পড়াশোনা, তাদের যে সিলেবাসের যে অঙ্ক আছে বা তাদের যে ফিজিক্স কেমিস্ট্রিতে বিষয় আছে সেইগুলো সম্বন্ধে সে সরগরে এবং সহজেই বলে দিতে পারে, তাহলে সেই ক্লাস 6-এ পড়া বাচ্চাটার মেন্টাল এজ হবে ক্লাস 9-এর বাচ্চাটার সমান। তো এটা হচ্ছে মেন্টাল এজ। তো এই সাইমন অ্যান্ড বিনে এরা কিন্তু এই মেন্টাল এজ এই শব্দটা সর্বপ্রথম ব্যবহার করে বা মেন্টাল এজের ধারণাটা আমাদের সামনে দেয়। তো এরপরে কি হলো, আইকিউ এর এই যে পুরো সূত্রটা এটা আসলো কিভাবে না, এরপরে 1916 সালে লিউজ টারম্যান বলে আর একজন সাইকোলজিস্ট তিনি কি করলেন, এই যে সূত্রটা আছে এটাকে কিছুটা ডেভেলপ করলেন, কিছুটা রিভাইজড করলেন। তিনি কি করলেন যে এই সূত্রটার সঙ্গে ইন্টু 100, এই যে ইন্টু 100 এই জিনিসটাকে তিনি জুড়ে দিলেন এবং এর ফলে আইকিউ এর যে সূত্র সেই আইকিউ এর সূত্রের উদ্ভাবন হলো। ঠিক আছে, আর তাহলে আইকিউ এর সূত্রের উদ্ভাবন সেটা হলো কত? 1916 সালে লিউজ টারম্যান কর্তৃক। তাহলে আইকিউ এর যে সূত্রটা কি না, মেন্টাল এজ ডিভাইডেড ক্রোনোলজিক্যাল এজ ইন্টু 100, মানে মানসিক বুদ্ধি বাই ক্রোনোলজিক্যাল এজ মানে বর্তমানে একটা বাচ্চার বা তোমার যে এজ, যে কারুর 20 বছর বয়স, কারুর 21 বছর বয়স, সেটা হলো ক্রোনোলজিক্যাল এজ। তো মেন্টালে মানসিক বুদ্ধি বাই ক্রোনোলজিক্যাল এজ ইন্টু 100, এর ফলে যেটা আমরা বেরোবে সেটা হচ্ছে মানুষের আইকিউ। পরীক্ষাতে কি হয়, এই যে এই তিনটে জিনিসের মধ্যে, এই মেন্টাল এজ অ্যান্ড ক্রোনোলজিক্যাল এজের মধ্যে দুটো জিনিস দিয়ে দেয় আর একটা জিনিস জিজ্ঞেস করে। তো সহজেই আমরা অঙ্ক কষে এই একটা জিনিস, যে কোয়েশ্চেনটা আমাদের জিজ্ঞেস করবে সেই কোয়েশ্চেনটার উত্তর আমরা সহজেই দিতে পারবো। ঠিক আছে, বোঝা গেছে? এরপরে হচ্ছে একটা টেবিল আমরা জানবো যে এই আইকিউ লেভেল অনুযায়ী আমরা কোন বাচ্চাকে কি বলবো বা কোন ব্যক্তিকে কি বলবো তার একটা চার্ট আমাদের করা হয়ে আছে। তো দেখো, ইডিয়েট মানে একদম মূর্খ, তাদের কোনো বুদ্ধি নেই, প্রায় জড় বুদ্ধি সম্পন্ন, তাদের আইকিউ লেভেল হবে 0 থেকে 24। যেগুলো মূলত পরীক্ষায় আসে, ইডিয়েটটা আসে পরীক্ষায়, যার আইকিউ লেভেল হচ্ছে, এটা একটু তোমাদের বারবার পড়ে হচ্ছে মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি 0 থেকে 24 হচ্ছে আইকিউ লেভেলকে বলা হয় ইডিয়েট। এরপরে যেটা আসে মোরন, মানে প্রায় জড়বুদ্ধি সম্পন্ন, তাদের আইকিউ লেভেল হচ্ছে 50 থেকে 69। এরপরে যেটা আছে নর্মালটা আসে, পরীক্ষায় বারবার আসে, নর্মাল বা স্বাভাবিক বুদ্ধাঙ্ক কত, বা আইকিউ মানে বুদ্ধাঙ্ক কত না 90 থেকে 109, এটা হচ্ছে পরীক্ষায় বারবার আসে। এছাড়া মোটামুটি আসে
জিনিয়াস যারা হয় মানে যারা খুব বুদ্ধিমান, যারা তাদের বয়সের তুলনায় অনেক বেশি তাদের মানসিক বুদ্ধি, তাদের বুদ্ধাঙ্ক 140 বা 140-এর উপরে যাদের বুদ্ধাঙ্ক হয় তারা হচ্ছে জিনিয়াস। যেমন আইনস্টাইন, স্টিফেন হকিংস, এদের আইকিউ লেভেল ছিল 140 অ্যাভাব, তো তারা হচ্ছে জিনিয়াস। ঠিক আছে, মোটামুটি এই 4টে জিনিস হচ্ছে খুব বারবার মনে রাখতে হবে, যেগুলো পরীক্ষায় বারংবার আসে। আর একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে যে মানসিকভাবে যে মেন্টালি রিটায়ার্ড পারসন কাদের বলা হয় না, এভারেজ যাদের হচ্ছে বুদ্ধাঙ্ক 70-এর নিচে যাদের আইকিউ লেভেল তাদেরকে বলা হয় হচ্ছে মেন্টালি রিটায়ার্ড পারসন। তো এই হচ্ছে আইকিউ বা বুদ্ধাঙ্ক। তো আশা করি বুদ্ধাঙ্ক সম্বন্ধে তোমাদের হচ্ছে পরিষ্কার একটা ধারণা হয়ে গেছে। তো এরপরে আমরা হচ্ছে কিছু লিস্ট দেখে নেব যে বুদ্ধি সম্বন্ধে বা ইন্টেলিজেন্স সম্বন্ধে বিভিন্ন বিজ্ঞানী, বিভিন্ন সাইকোলজিস্ট যে বিভিন্ন থিওরি পেশ করেছেন তাদের একটা লিস্ট, এবং আজকের যেটা পড়বো সেটা হচ্ছে ইউনিফ্যাক্টর থিওরি বা একক তত্ত্ব, বুদ্ধির একক তত্ত্ব, সেই সম্বন্ধে আমরা বিস্তারিতভাবে জেনে নেব। তো চলো আমরা হচ্ছে ইন্টেলিজেন্স থিওরিগুলোর যে লিস্ট, সেই লিস্ট একটু জেনে নিই, যে বিখ্যাত কিছু বুদ্ধি সংক্রান্ত তত্ত্ব এবং তাদের আবিষ্কর্তা বা যারা থিওরিগুলো পেশ করেছিলেন তাদের সম্বন্ধে একটা লিস্ট জেনে নিই, তাতে সুবিধা হবে। দেখো এই লিস্টটা থেকে প্রত্যেক বছর যে কোনো টিচিং এক্সামে, সে ওয়েস্ট বেঙ্গলে যে এসএসসি এক্সাম হয় বা প্রাইমারি যে টেট এক্সাম হয় বা যে কোনো মানে শিক্ষকতার পরীক্ষাতে এই লিস্ট থেকে ইন্টেলিজেন্স থেকে কোনো না কোনো কোয়েশ্চেন আসে। তো এটা জেনে নেওয়াটা খুব জরুরি। দেখো ইউনিফ্যাক্টর থিওরি পেশ করেছিলেন আলফ্রেড বিনে। ইউনিফ্যাক্টর থিওরি মানে একক তত্ত্ব থিওরি, একক তত্ত্ব পেশ করেছিলেন কি, বুদ্ধির একক তত্ত্ব পেশ করেছিলেন আলফ্রেড বিনে। টু ফ্যাক্টর থিওরি পেশ করেছিলেন হচ্ছে স্পিয়ারম্যান। ট্রায়াচিক থিওরি পেশ করেছিলেন হচ্ছে স্টেইনবার্গ। মাল্টিপল ফ্যাক্টর থিওরি পেশ করেছিলেন হচ্ছে ইএল থর্নডাইক। গ্রুপ ফ্যাক্টর থিওরি হচ্ছে থার্স্টোন। অ্যান্ড মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি যেটা হচ্ছে হওয়ার্ড গার্ডনার। অ্যান্ড ক্রিস্টাল অ্যান্ড ফ্লুইড থিওরি ক্যাটল। এবং সব ইম্পর্টেন্ট হচ্ছে কি এসওআই মডেল থিওরি বা এসওআই মডেল অফ ইন্টেলিজেন্স পেশ করেছিলেন কে, জেপি গিলফোর্ড। ঠিক আছে, তো এই লিস্টটা ভালো করে বারবার পড়ে হচ্ছে মনে করতে হবে, মুখস্থ মতো প্রায় করে নিতে হবে, কারণ এখান থেকে প্রায় কোশ্চেন আসে। তো এর মধ্যে থেকে আজকের আমরা একটা থিওরি সম্বন্ধে ভালোভাবে পড়বো, সেটা হচ্ছে ইউনিফ্যাক্টর থিওরি। এই ইউনিফ্যাক্টর থিওরি সম্বন্ধে আজকের আমরা বিস্তারিতভাবে পড়ে নেব। তো চলো বুদ্ধির একক তত্ত্ব সম্বন্ধে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। সবার প্রথমে বুদ্ধির একক তত্ত্ব সম্বন্ধে বিস্তারিত জানার আগে আলফ্রেড বিনের সম্বন্ধে কিছুটা জানা যাক। তো ইউনিফ্যাক্টর থিওরি বা বুদ্ধির একক তত্ত্ব সবার প্রথমে হচ্ছে পেশ করেছিলেন কে না, আলফ্রেড বিনে। তো ওনার সম্বন্ধে আগেই তোমাদেরকে আমি বলেছি যে আলফ্রেড বিনে ছিলেন একজন ফ্রেঞ্চ সাইকোলজিস্ট। উনি হচ্ছে ফ্রেঞ্চ সরকারের পক্ষ থেকে সবার প্রথমে ইন্টেলিজেন্ট টেস্ট করেছিলেন। তো সবার প্রথমে হচ্ছে কি হয়েছে না, ফার্স্ট ইন্টেলিজেন্ট টেস্ট কন্ডাক্টেড বাই আলফ্রেড বিনে ইন 1905। ঠিক আছে, 1905। তো এই জন্য ওনাকে হচ্ছে ফাদার অফ ইন্টেলিজেন্ট টেস্টিংও বলা হয়, ওনাকে ফাদার অফ ইন্টেলিজেন্ট টেস্টিংও বলা হয়। এছাড়াও উনি হচ্ছে কি যে মেন্টালের যে কনসেপ্ট, যে মানসিক বুদ্ধির যে কনসেপ্ট, ধারণাটা সবার প্রথম উপস্থাপিত করেন কে, আলফ্রেড বিনে। তো এই জন্য আলফ্রেড বিনে আর ওনার বুদ্ধির একক তত্ত্ব সম্বন্ধে জানাটা খুবই জরুরি। তো বুদ্ধির একক তত্ত্ব যে উনি পেশ করেছিলেন, তো ওনার এই তত্ত্বটা সারা পৃথিবীতে ব্যাপকভাবে সমালোচিত হয়েছিলেন। তার কারণটাও আমরা জানবো, আর তার প্রথমে আমরা হচ্ছে এই থিওরিটা সম্বন্ধে জানবো। প্রথমে এই ছবিটার দিকে তাকাও, যে আমি একটা গোল করেছি এখানে জি, এছাড়া এখান থেকে ধরো এ বি সি করে লিখে এই পর্যন্ত জেড, অর্থাৎ এ টু জেড। তো ওনার মতে according to unifactor theory of intelligence we all have common sense or general factor of intelligence to apply every task। ওনার মতে আমাদের প্রত্যেকের মধ্যে একটা হচ্ছে কি জেনারেল ফ্যাক্টর আছে, একটাই ফ্যাক্টর আছে যেই ফ্যাক্টরটা সমস্ত কিছু জীবনের কাজ করার ক্ষেত্রে অ্যাপ্লাই হয়ে থাকে। তার মানে উনি বলেছেন যে বাচ্চাটা
ম্যাথমেটিক্সে ভালো হবে সে ইতিহাসেও ভালো হবে, সে ভূগোলেও ভালো হবে, সে বাংলাতেও ভালো হবে, সে ইংরাজিতেও ভালো হবে, সে সব কিছুতেই ভালো হবে। অর্থাৎ জেনারেল ফ্যাক্টর, একটাই মাত্র ফ্যাক্টর কাজ করে বুদ্ধিমান ব্যক্তির মধ্যে, অর্থাৎ সেই একটাই ফ্যাক্টর তার জীবনের সব কিছু ভালোর ক্ষেত্রে কাজ করে থাকে। কিন্তু বাস্তবে কি সত্যি সত্যি একটা মাত্র ফ্যাক্টর একজন ব্যক্তির মধ্যে কাজ করে? যে অঙ্কে ভালো সে কি সত্যি সত্যি বাংলাতেও খুব ভালো হয়? বা বাংলাতেও ভালো হলে সে কি সব সাবজেক্টে 100-100 পেতে পারে, ভালো হতে পারে? না, এটা হতে পারে না। এই জন্য জেনারেল ফ্যাক্টর থিওরিটা পৃথিবীতে ব্যাপকভাবে সমালোচিত হয়েছে। তাহলে কি জেনারেল ফ্যাক্টর থিওরিটা কি ভালোভাবে তোমরা বুঝে নাও। এটা ইউনিফ্যাক্টর থিওরি খুব সহজ, যে উনি বলেছেন মানুষের বা একটা বাচ্চার বুদ্ধি ডেভেলপের ক্ষেত্রে, বুদ্ধির উন্নয়নের জন্য কি মাত্র একটাই মাত্র ফ্যাক্টর কাজ করে থাকে, একটাই মাত্র নিয়ন্ত্রক কাজ করে থাকে, যাকে তিনি জেনারেল ফ্যাক্টর বা জি ফ্যাক্টর বলে অভিহিত করেছেন। ঠিক আছে, যেটা কিনা তার সর্বত্র ভালো কাজ করতে সেই নিয়ন্ত্রকটা কাজে লাগে। কিন্তু এটা সত্যিকারের বা এই থিওরিটা হচ্ছে ব্যাপকভাবে সমালোচিত হয়, আর এইটা জেনারেল ফ্যাক্টরটা জীবনের সব ক্ষেত্রে একইভাবে অ্যাপ্লাই হতে পারে না। তো এটাই ছিল ইউনিফ্যাক্টর থিওরি, একেবারে ছোট, ইজি। তো আশা করি তোমাদের এই পুরো সেশনটা তোমরা হচ্ছে পুরো ইন্টেলিজেন্স সম্বন্ধে বিস্তারিতভাবে জানতে পেরেছো, তোমাদের কিছু উপকারে এসছে, আর ইউনিফ্যাক্টর থিওরি সম্বন্ধেও তোমরা বিস্তারিতভাবে বুঝতে পেরেছো। তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, এবং সাথে সাথে লাইক আর শেয়ারও করে দিও। আর যদি তোমাদের কিছু ডাউট থাকে, সন্দেহ থাকে বা কিছু জিজ্ঞাস্য থাকে, তাহলে প্লিজ কমেন্ট বক্সে গিয়ে হচ্ছে কমেন্ট করো, আমি হচ্ছে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কেননা ভিডিওটার শেষে আমি হচ্ছে এই পুরো সেশনের পুরো জিনিসটা জিস্ট করে তোমাদের নোটস প্রোভাইড করব। তো নেক্সট সেশনের নতুন একটা থিওরি নিয়ে আমি আসব। তো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।